নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন প্রায় 10টা বাজতে যায়, তো বাইরে প্রচুর হাওয়া কিন্তু। আর এই জল ঘরে এসে বসছি, দারুণ লাগছে, কিন্তু ঘরে ভেতরে বাড়িতে ওখানে ছিলাম তো যেন গরম লাগছিল, একটা ভ্যাপসা গরম। আর সেই ভোর থেকে কারেন্ট নেই, ওই জন্য আরও বেশি অস্বস্তি হচ্ছিল। তো চিন্তা ভাবনা করলাম যে এখানে আর কতক্ষণ থাকা যায়, যাই দেখি জল ঘরের থেকে ঘুরে আসি। আমি এই রাস্তা ধরে হাঁটাহাঁটি করি, তা এই বেশ কদিন এই একেবারে মাথা পর্যন্ত আসি না। তো আজকে এসে একেবারে এই বসে আছি। আর সৌরভের বাবাও দেখলাম কিছুক্ষণ পরে ও এদিকে বেরিয়ে এসছে, ফোনে কিছু কাজ ছিল সেগুলো করছিল। তারপরে এসে এই দুজন মুখোমুখি বসছি জল ঘরে, দুজনে মুখোমুখি বসে অনেক কিছু আলোচনা করছি। এসে তো আমি প্রথমে একা বসছিলাম, আর এরপরে দুজন যখন হলাম, কথা বলার লোক হলে তো কথা বাড়বে। আর ভবিষ্যতে মানে এই সামনের দিকে যে এগুলো আছে সেই নিয়ে আলোচনা প্ল্যানিং চলছে, যে কিসে কি করা যায়, কি হবে। আর যত দিন এগিয়ে আসছে আমি তো মানে হাঁটা চলা বা কাজকর্মর কথা ছেড়ে দিলাম, নিজেও স্বস্তি পাচ্ছি না। তাতে করে এই গরমের সময় আর একটা জিনিস মানে লক্ষ্য করছি, যে আগে সৌরভের সময় বা তখনকার মানে শারীরিক কন্ডিশন আর এখনকার আকাশ পাতাল তফাৎ। মানে অনেকে কিভাবে নেবেন কেউ কেউ জানি না, কিন্তু দুটোর মধ্যে ফার ডিফারেন্স। তখন একটা অন্যরকম, আর এখন বয়সটাও বেড়েছে, তার পাশাপাশি সাংসারিক চাপ, চারিদিকের কাজকর্ম, চিন্তাভাবনা, মানে মাথার উপরেও একটা প্রেশার। বেশ এই 2-3 দিন ধরে 2-2-2:30 রাত বেজে যাচ্ছে, কোনো ঘুম নেই। আবার সারাদিনেও যে ঘুমাচ্ছি সেরকম না, সারাদিন শুয়ে থাকি, রেস্ট নিই, কিন্তু ঘুম আসে না। রাত্রেও তাই। কিন্তু একটা মানুষ এত কম ঘুমিয়েও কি করে চলছে সেটাই আমি বুঝতে পারছি না। ঘুম আসে না, শুয়ে থাকলে সেই কতবার করে উঠতে হচ্ছে, আবার শুতে হচ্ছে, এই সব চলছে আর কি। তো দেখতে দেখতে প্রায় শেষ করে এনেছি, শেষের পথে দিনগুলো আস্তে আস্তে গুনতে গুনতে শেষ হলে দেখি আর সব কিছু ভালোই ভালোই মিটে গেলে সেটাও একটা চিন্তা, টেনশান, মানে ভয় যেটা কাজ করছে। সেটা হচ্ছে প্রথমে কিন্তু এই ভয়টা ছিল না, এখন যেরকম ভয় পাচ্ছি সেই ভয়টাও আগে অতটা ছিল না। আর এখন সব কিছু ওপরওয়ালা ভরসা, আপনারা সবাই আশীর্বাদ করবেন, এটাই বলার। সব যেন ভালোভাবে মিটে যায়। আর প্ল্যানিং বলতে যেটা হচ্ছে, আমরা তো আর কদিন পরে মানে 19 তারিখ নাগাদ বাড়ির থেকে যাব। তো ওখানে ক্যানিং হসপিটালে ওখানে কাট করা, ওখানটায় আর কি হবে সব কিছু, এরকম প্ল্যান আছে। কেননা আমাদের এই অঞ্চলে এই সুন্দরবনের একদম এই গদখালি বলতে পাখিরালার এপারে আমাদের এই দ্বীপের যারা আছে মায়েরা, এরকম অবস্থা খুব বেশি দূরে কলকাতার দিকে ওদিকে যেতে পারে না। ক্যানিং ওই পর্যন্ত, আর তার এপাশে গোসবা, তো গোসবাতেও অতটা ঠিকঠাক মানে পরিষেবা মেলে না। তো বেশিরভাগটা এই যে সোনাখালি, বাসন্তী, এগুলোতে নার্সিংহোম হয়েছে, এখানেই আর কি। অনেকেই ফোন করছেন, এখন তো আমরা ফোন সেভাবে রিসিভ করতে পারছি না। আর আমাদের সুন্দরবন ভ্রমণের জন্য যে ফোন নাম্বারটা দেওয়া থাকে, অনেকে ফোন করে তারা আসার কথা বলছেন, কিন্তু সকলের উদ্দেশ্যে আজকে ভিডিওতেই বলে রাখছি, সুস্মিতার কে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, হসপিটালে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা না মেটা পর্যন্ত আমরা আপাতত কোনো গেস্ট নিতে পারছি না। আর যেহেতু এখন গরমের সময় একটু বন্ধ থাকে, একটু কম লোকজন আসে, তবুও তার মধ্যে অনেকে আসতে চাইছেন। আমরা সকলের উদ্দেশ্যেই বলছি, ফোন নাম্বারটা তো আমাদের সারা বছর ধরে দেওয়া থাকে, যে কারণে ফোন নাম্বারটা দেওয়া থাকলেও আমরা কিন্তু আগামী 2 মাস, ধরুন এটা এপ্রিল মাস, মে, জুন, এই 2 মাস কোনো গেস্ট আমরা নিচ্ছি না বা রাখতে চাইছিও না। বিশেষ করে এবছর, অন্যান্য বছর, গত বছরে তো এরকম সময়েও গেস্ট ছিল, তো সুস্মিতার কারণেই আরও বেশি করে আমরা এবছর এই মে, জুন, এই 2 মাস, আর এপ্রিল মাস তো চলছে, এ মাসে তো আমাদের যেতে হবে, তো কোনো গেস্ট আমরা রাখছি না। আর অনেকে সুস্মিতার কোথায় কার্ড করা হয়েছে বা কবে কি ডেট, অনেকেই ফোন করে জানতে চাইছেন, অনেকে হোয়াটসঅ্যাপেও লিখেছেন। তো কজনকে উত্তর হোয়াটসঅ্যাপে লিখে দেব, কারণ 300-400 করে মেসেজ ঢুকে থাকে। তো সকলের উদ্দেশ্যেই বলছি, আমাদের 19 তারিখে, মানে এপ্রিল মাসের 19 তারিখে
হসপিটাল থেকে ইউএসজি করার ডেট দিয়েছে। আর আমরা ভেবেছি যে ওই ডেটেই একেবারে এখান থেকে বেরিয়ে যাব, ডেলিভারি হওয়া পর্যন্ত আমরা ওখানেই থাকবো। তো প্রথমে ভাবা হয়েছিল ক্যানিংয়ে একটা ঘর ভাড়া নেব, এবং সেই মতো একটা ঘর ঠিকও করা হয়েছে। ওখানে কয়েকজন অনেক দর্শক আছেন ক্যানিংয়ে, তারাও দুজন বলেছেন তাদের বাড়িতে থাকার কথা। তো আমরা তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি বা তাদের প্রতি কৃতজ্ঞ বলার জন্য। তো আমরা একটা ঘর, আমার একজন বন্ধু থাকে ওখানে, একজন না বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে ক্যানিংয়ে, তো কয়েকজনকে বলেছিলাম ঘরও দেখা, কথাবার্তাও বলা 19 তারিখে যাব। কিন্তু সুস্মিতা বলছে যে কারো বাড়িতে না গিয়ে চলো আমাদের বাড়িতেই যাই পিয়ালি, ওখান থেকে তো 5-6টা স্টেশন, আর বাড়িতে গেলে নিজের মতো করে থাকা যাবে। তো সেই জন্য ভাবছি যে হয়তো পিয়ালিতেই যাব। ঘর ভাড়া নিলেও অনেক রকম সমস্যা, মানে আর খাট নেই, ফ্যান নেই। হ্যাঁ, ঘর ভাড়া যে নেব সেখানে শুনলাম সেখানে কোনো খাট নেই, সেখানে যদিও অ্যাটাচ টয়লেট বাথরুম আছে কিন্তু খাট নেই, ফ্যান নেই, রান্নার ব্যবস্থা নেই। আর পিয়ালির বাড়িতে গেলে সব ব্যবস্থাই কম বেশি আছে, সেটা রেডি করতে। হ্যাঁ, এবারে অনেকদিন না যাওয়ার ফলে একটু ধুল পড়ে আছে, একটু অপরিষ্কার হয়ে আছে, সেগুলো গিয়ে করে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা 19 তারিখে যাব, আর হসপিটাল থেকে তো একটা ডেট দেওয়া হয়, 19 তারিখে আমরা যাচ্ছি। আর তার কিছুদিনের মধ্যেই ডেট, এক্স্যাক্ট ডেটটা নাকি বলতে নেই। না না, বলতে নেই বলতেও আবার যে কবে সেটা তো সবই উপরওয়ালার হাতে, নিজেও বা কি করে বলবো। তো যাই হোক, কাছাকাছি ডেট, সময় অনেকটা এগিয়ে এসেছে, তো আমরা যাব। অনেকে বলছিলেন কোনো নার্সিং হোমে নিয়ে যেতে পারতে। তো সত্যি কথা বলতে নার্সিং হোমটা আমি অ্যাভয়েড করেছি এই কারণে যে নার্সিং হোমে যারা গেছে আমার দেখা একজনও এরকম মানুষ পায়নি যার নর্মালাইজড হয়েছে, নর্মালে বেবি হয়েছে। নার্সিং হোম মানে আগেই কিন্তু সিজার হবেই, যেহেতু আমার আগে নরমালে, হ্যাঁ, এর আগে দুবারই নর্মাল হয়েছে। তো সেই জন্য আমরা আশা করছি যাতে নর্মালি সব কিছু হয়, আর সেই জন্যই হসপিটালকে প্রায়োরিটিতে রেখেছি। হসপিটালে যেটা নর্মাল হওয়ার সেটা নর্মালি হয়, এইটুকু বিশ্বাস আছে। তারপরে না হলে ব্যবস্থা রয়েছে। আর ক্যানিং হসপিটাল আশা করছি ভালো, অনেকেই বলেছেন। আর যাওয়া নেই আমার, হ্যাঁ, আগে শিয়ালদহ লেডি ডাফরিন ছিল, ডাফরিন খুব ভালো। তো অনেকটা দূর হয়ে যাচ্ছে। ক্যানিংয়ে শুনেছি খুব ভালো, এবং ওখানে পরিষেবাও ভালো, সব রকম ব্যবস্থা আছে। সেই জন্য আমরা ক্যানিংয়েই কার্ড করিয়েছি, ক্যানিংয়ে নিয়ে যাব। আর পিয়ালি থেকে যাওয়ার ক্ষেত্রে যে কোনো একটা গাড়ি নিলেই যোগাযোগ ব্যবস্থাও ভালো, একটা গাড়ি করলে একদম যখন তখন বেরিয়ে যাওয়া যাবে, যেটা কিন্তু এখানে থাকলে কখনোই সম্ভব না। কারণ 4খানা নদী, দুটো খেয়া পেরোতে হবে, দুটো ব্রিজ, অনেকটা ডিসটেন্স রাখো বা খেয়া বলে রাখো, তবু সময়টা তো লাগবে। আর আমাদের এই অঞ্চলে যত মায়েদের এরকম কন্ডিশন হয়, খুব বেশি দূরে তারা যেতে পারে না। তো এবারে মোটামুটি ব্যাগবাড়ি গোছানো হচ্ছে যাওয়ার জন্য। আর যুদ্ধকালীন তৎপরতায় জায়গা রেজিস্ট্রি হওয়ার পরে মাটিটাও কাটা হয়ে গেছে, পুকুর কাটা হয়ে গেছে, তবে ওখানে এখনো অনেক কাজ বাকি। পুকুরের ওপারে আরও অনেকটা জায়গা রয়েছে, যে জায়গাটাতেও মাটি ভরাতে হবে। পুকুরের মাটিতে হলো না, পুকুরের অল্প একটুখানি কর্নার মাটি তুলতে বাকি আছে, কারণ নিচে আর একটা সোল তোলার ইচ্ছে আছে। তো যে ভাই মাটি কাটাচ্ছে ও বললো যে দাদা মাটিটা নিচে তো একটু জল উঠেছে, ওটা যদি একটু শুকিয়ে যায় তাহলে ওখান থেকে চেন গাড়ি নামিয়ে দেবো, মাটি কাটানো হবে। আর মাটির যে ড্রেসিং করার যে ব্যাপারটা সেটাও কিন্তু বাকি আছে, কারণ পুকুরের তলার যে মাটি সেটা ছিল কাঁচা মাটি, তো যে কারণে ওর উপর দিয়ে চেন গাড়ি চালানো মুশকিল। তো একটুখানি মাটি টেনে গেলে উপরে ড্রেসিংটা হবে। আর পুকুরের তলা থেকে একদম বালি উঠেছে, যে বালি দিয়ে ঘর ভরাট করা হয় কলকাতার দিকে, সেরকম বালি উঠেছে পুকুরের তলা থেকে। অনেকের খড় মাটি ওঠে ইয়ে হয়, কিন্তু বালি আমাদেরকে কিন্তু ওখানে আশেপাশে সবাই বলেছিল পলাশ মাটি কিন্তু তলার থেকে খড় মাটি উঠবে, জল কষ হবে, পুকুরের পাড়ে ওই খড় মাটি দিও না, মাঝখানের মাটি বা উপরের মাটি দিয়ে পুকুরের পাড় বাঁধাও। কিন্তু একদম
একদম বালির চর ওঠাই যে নদীতে, সেরকম বালি। তো সুস্মিতা কিন্তু ওখানে যায়নি, পুকুর কাটার পরে জায়গা দেখতেই একদিন গেছিল সাহস করে, ও ভিডিও দেখছে আপনাদের মতো। তো এইরকম প্ল্যানিং সব চলছে, একটু মানসিক ভাবেও চাপের মধ্যে। সুস্মিতা একটু ভয় পাচ্ছে, বলছে ভয় পাওয়ার কিছু নেই, সবকিছুই উপরওয়ালার কৃপায়। আপনারা এত মানুষ আশীর্বাদ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, সবকিছু আশা করি ঠিকঠাকই হবে। তো এটাই বলার ছিল, কারণ এই কথাগুলো না ফোনে আলাদা আলাদা করে সবাইকে বলাটা খুব মুশকিলের হয়, কারণ অনেক মানুষ ফোন করে ইন্ডিভিজুয়ালি, সকলের সঙ্গে আলাদা আলাদা করে বলার থেকে ভাবলাম ডিটেল একদিন ভিডিওতেই বলি। তো সেই কারণে আজকে সব আপনাদেরকে বললাম। আরেকটা সমস্যা যেটা হচ্ছে, সৌরভের পরীক্ষাটা ভাবছিলাম আগে আগে হয়ে যাবে, গেলে ওকে একটু আমি সঙ্গে করে নিয়ে রাখবো, কিন্তু সে আর হচ্ছে না। ওর পরীক্ষাটা পড়ছে সেই মানে আমরা 19 তারিখে বেরিয়ে গেলে ওর 21 তারিখ দিয়ে শুরু হচ্ছে 25-26 তারিখ পর্যন্ত। এবারে ওর পাশেও আমি থাকতে পারছি না পরীক্ষার সময়, আর সৌরভকে ছেড়ে থাকতে হবে সেই চিন্তায় ওর ঘুম হচ্ছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক, পরীক্ষা হয়ে গেলেই আমি মার বলেছি, আমি যে তুমি পরীক্ষা হয়ে গেলেই ওই দিয়ে আসলে বিকেলবেলায় বেরিয়ে পড়বে। এবার সেটাও হাতে সময়, ওই সময় পর্যন্ত পাওয়া যাবে বা তার আগে, মানে কিছু তো বলার নেই। মানে সব মিলিয়ে মিশিয়ে একটা মানসিক চাপের মধ্যেই যাচ্ছে আর কি। ফ্রি মাইন্ডের যে ব্যাপারটা সেটা নেই। চাপ থাকবে জীবনে, প্রতি না না, মুহূর্তে কিছু না চাপটার কিছু চাপ ব্যাপারটা যেন তুলনামূলক এখন বেশি। তা কালকে রাত্রি ও বলছিল, বলে আমরা এখন যে বয়সে এসে দাঁড়িয়েছি কোনোদিন চাপ আর কমবে না, আর হবো না, বাড়া ছাড়া। এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে উঠে ওই মাথার দিকে যাব, অনেক হাওয়া খেলাম, অনেক কথাও বললাম। আর এই জলঘরের পুকুরটা একদম ভরে গেছে, মানে আগের সেই রূপ, বর্ষাকালীন রূপ কিন্তু চলে এসছে প্রায়। জল একদম মাঠ সমান হয়ে যাবে এই পুকুরে, পুরোটা চলে আসছে। আর ওদিকে বড় পুকুরের জল তলানিতে। কারেন্ট নেই বলে তো আরো এই সকাল থেকে এতক্ষণ চললো না। দেখুন এই পুকুরে একদম কানায় কানায় ভর্তি হয়ে গেছে। বাবা এখন এই পুকুরে এসে স্নান করছে, আর ওদিকের পুকুর একদম শুকনো জল, দেখো কাছে পরিষ্কার জল। আগের থেকে জল আরো পরিষ্কার হয়েছে। কলার কাঁদি পুকুর পাড়ে ওটা কাজ হয়ে যাচ্ছে নাকি বাবা? ওই পুকুর পাড়ে ওটা, এই যে কলার কাঁদিটা দেখানো হয়েছিল, এটা পিলো দেওয়ার ব্যাপার ছিল, কারণ গাছটা একদম কাত হয়ে আছে, বিরাট বড় কাঁদি। হ্যাঁ, এই না দুটো বাঁশ দিয়ে এখানে পিলো দেওয়া হয়েছে। এটা কি কলা গো? ও, স্কুল তোমার যেতে হবে না বললাম না? বাড়ি কি করবে না বাবা, এই স্কুল যাওয়া পাগল, তোমার নিশ্চয়ই কারণ আছে বলে তো বারণ করা হচ্ছে। তোমার যেতে হবে না বাবা, আজকে তোমার যেতে হবে না। তুমি ড্রেস খুলো, বাবা তোমার বললো না যে শোনো আজকে স্কুল যেতে হবে না? স্কুলে একদম বন্ধ হতে চায় না, শরীর ভালো থাকলে স্কুল, টিউশন, আঁকা কোনো না, ওকে যেতে দেবো না। ওদিকে ওই বিনা পানিতে একটা ওই মানুষ মারা গেছে, সেখানে দাহন করা হবে, ওই জন্য আর ওকে যেতে দেবো না আজকে। চলো বাবা, আজকে তোমার ছুটি। ছুটি করে দিলাম, তাও ছুটি নিতে চাইছে না, দেখেছো? বলার পরে তুমি ড্রেস করে আসছো না, তুমি বলতে চাইছো আমি আসছি। হ্যাঁ, না নতুন স্যার কিছু বলবে না, নতুন স্যার বলবে যে আমি বলে দেবো, তুমি হয়তো চাপ নিতে হবে। সৌরভের বাবা সব চলে যাচ্ছে। আমি খুব ধীর গতিতে আস্তে আস্তে যাই রোজ। কাল বিকালে আমি এখান থেকে একটা সূর্যমুখী পুরো গোটাটা নিয়ে মিঠিকে দিয়েছি, ভালো করে সব পাখি খেয়ে যাচ্ছে। মিঠি প্রথম দিয়েছি, কি হবে এই কটা তো আর ভাঙাতে নিয়ে যাব না, ভাঙানো হবে না, মিঠি খাক, মিঠিই খাক। এবার ও দিয়েছি, ও তো মনে করছে কি জানি বাইরের পাখিটা খেয়ে যাচ্ছে, ও অতটা ইয়ে নেই, অনেকক্ষণ কিচ্ছু করে না। তারপর যেই টেস্ট পেয়েছে, পুরো একটা ফুল পুরো কমপ্লিট করে ফেলেছে মুহূর্তের মধ্যে। মুরগি আর ও মিলে খাক, মুরগিও খুব একটা খাবে কিনা কি জানি। ও কি করছে জানো তো, ওই খাচ্ছে, ওপরে খোসা ফেলে ওর ভেতরে একটুকু নিয়ে খাচ্ছে। খোসা দেখি ভর্তি হয়ে গেছে নিচে। শালিক পাখি। ও মিঠি, আবার এনে দেবো, বিকালে দেবো, এখন অন্য কিছু খাও। ওই সূর্যমুখীর এটা ওর মধ্যে উল্টে পড়ে আছে, সব খেয়েছে। ঠিক আছে, আজকে আবার একটু চান করিয়ে দিতে হবে।
পেট ভর্তি তো কোনো কথা নেই, মুখে একটাও কথা নেই, মিটি কিচ্ছু বলবে না। গতকাল রাত্রিবেলাতে দই পেতেছিলাম, তো এখন তো এই দুপুরবেলা গরমের সময় দই ঠান্ডা এগুলো তো একটু খেলে ভালোও লাগবে, তো এই বের করে নিয়েছি। কালকে ওই চিনিটা ক্যারামেল করে দেওয়া, এই দইয়ের কালারটা দেখেছি মানে সাদা নেই, বলো এমনি অন্য সময় করি সাদা হয়। আর দেরি করা যাচ্ছে না একদম। এইটাই করে দই নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, ওর দই দিয়ে দম্বল করা হয়েছিল, গুঁড়ো দুধের। এটা দাঁড়া কেন বাবার আগে দাও। দেখা তো দইয়ের ওপর কিশমিশ, কেকটা বলে কিশমিশ কাজু টাজু দিয়ে, এতে কাজু বেটে দিলে ভালো হয়, তো আর দেওয়া হয়। কিন্তু সুন্দর দই দইটা হেঁটেছে কেমন, একদম মানে মিষ্টি দোকানের দই দারুন। তুই তো আর খাবি না, ওই ছোট বাটিটাই তো, ওইটা নেওয়ার জন্য ওইটা মনে হচ্ছে ওইটা কেনা দই ছিল, ওইটা মনে করছে ও দোকানের দই খাচ্ছে, মায়ের হাতের দই দোকানের খামের মধ্যে ঢুকে গেছে। ও মা, আমার দইয়ের দাম কত হলো? 20 টাকা, 40 টাকা। বাউরটা ওটা কত নিল? ওটা 20 টাকা, তাই না মা? 60 টাকা। আর এইগুলো যে যা খাবে। তারপরে মা কি করেছে, এই দইয়ের গ্লাসে ভরেছে, আমি তো ভরিনি, আমি কত টাকার দুধ? 94 টাকার বোধহয় দুধ, 200 গ্রাম দুধ, আর চিনি আছে তার সঙ্গে, আর ওই দইটা আছে, দুটো এলাচ আছে, গ্যাস পোড়ানো। কত টাকা তার দামটা কত হলো? যোগ করতে হবে। তবে এই দই, এই যে গ্লাসের দই বৌমা, হ্যাঁ, এই 20 টাকা করে দেবে না। কত করে দেবে? কটা গ্লাস হয়েছে? 6টা 7টা। দইয়ের গল্পটা যদি আমি এখন বলি তাহলে তো দই এখনো আমার সমান বের করতে লাগবে। তার মানে 250 টাকার দই হয়ে গেছে, তাহলে তো দইয়ে হাফ হাফ লাভ। হ্যাঁ তাই তো। তাহলে তোমার তো দইয়ের ব্যবসা করা উচিত। এই গ্লাসে যা দই দিয়েছে 100 টাকা না বেশি। এই দইটা দারুণ টেস্ট, মিষ্টিটা একদম পারফেক্ট তোমার কাছে লাগবে। যখন করেছিলাম তখন ওই দম্বল দেওয়ার আগে টেস্ট করে দেখলাম মিষ্টি মিষ্টি লাগছে, তখন আমার ভয় করছিলাম যে এই দই কালকে খাবে আর দুটো কথা শোনাবে, এত মিষ্টি দিতে হয়। তারপরে ওই দম্বল দিয়ে পুরো ইয়ে করে সেটিং হওয়ার পর আজকে একদম পারফেক্ট টেস্ট। না না ঠিক আছে, সুন্দর দই। বৌমা দই তৈরি করে কিন্তু আমি দেখতেছি ফার্স্ট নাম নেবে। হ্যাঁ, একেবারে পড়ন্ত বিকেলে মাঠের দিকে হাঁটতে বেরোলাম, পুকুর পাড়ের দিকে যাব, বড় পুকুরের দিকে। বড় পুকুরে কিন্তু এই কয়েকদিন ধরে টানা পাম্প চালানো হচ্ছে রাত্রি করে, জল একদম কমে গেছে। আজকে মঙ্গলবার, আশা করা যায় বৃহস্পতিবারের মধ্যে পুকুর ছেঁচা হবে এবং বৃহস্পতিবারে হাটবার, যেহেতু মাছ হয়তো বৃহস্পতিবার হাটে তোলা যেতে পারে, কারণ এই পুকুরে তো একসঙ্গে অনেক মাছ হবে। আমাদের আপ্যায়নের যে জলঘরের পুকুর, সেই পুকুরে তো মাছ সারা বছর ধরে খাওয়া হয়েছিল, যে কারণে ছেঁচার পরে সেইভাবে মাছ পাওয়া যায়নি। কিন্তু এই বড় পুকুরে তো পরিমাণে বেশি মাছ হবে আশা করছি, এবং এই পুকুরের মাছটা সেই অর্থে ধরাই হয়নি। তো আগামী বৃহস্পতিবার নাগাদ পুকুরটা শুকনো করে ফেলার ইচ্ছে আছে। তো চলুন আপনাদের একটু দেখাই পুকুরের জল কতটা নেমেছে। পুকুরের জল দেখুন কত কমে গেছে, কোথায় নেমে গেছে। এই আর জল ছিল এই পর্যন্ত, এই ফাটা পর্যন্ত জল ছিল, আর সেই জল নেমে গেছে ওই পর্যন্ত। একটা বড় পাম্প হয়তো কালকে লাগানো হবে, বড় পাম্প লাগালে উঠে যাবে খুব দ্রুত। এদিকে সৌরভ আর ওর বন্ধুরা মিলে ঘুড়ি ওড়াচ্ছে আকাশে। শহরের দিকে যে ঘুড়ি দেখা যায় ওই ঘুড়িগুলোকে বলা হয় চিল ঘুড়ি আমাদের এখানে। আর আমরা ছোটবেলায় যে ঘুড়ি উড়াতাম, এই যে দেখুন অনেক উপরে উঠছে, জুম করে দেখাচ্ছে,
এই ঘুড়ি আমরা ছোটোবেলাতে বানাতাম নিজেরা। বল গাছের থেকে বল নিয়ে, আঠা নিয়ে আর ঝাঁটার কাঠি দিয়ে ছোটোবেলায় বানাতাম। দেখুন কত উপরে, জুম করলাম বলে দেখা গেল। ওই ঘুড়িগুলো আমরা একটু বড় হওয়ার পরে বানাতাম বাঁশের চটা তুলে সেগুলোকে সরু করে সুন্দর করে স্ট্রাকচার তৈরি করে তাতে কাগজ বা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে ছাউনি করে তার লেস করে ওই ঘুড়ি আমরা ওড়াতাম। সেই ঘুড়িগুলো অনেক উপরে উঠত, তার মাথার দিকে আবার একটা ফিতে বেঁধে দেওয়া হতো, ভোঁ ভোঁ করে শব্দ হতো। আর ওই ঘুড়ির লাটাই এখানে ছিল না, একটা লাঠির গায়ে, কাঠির গায়ে সুতো জড়ানো থাকতো। সেই তার গায়ে সুতোতে কান পেতে শুনতাম শব্দ হচ্ছে কেমন। তো সেই ঘুড়ি দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে। আমাদের সময়ে ছোটোবেলায় যত পরিমাণ ঘুড়ি এরকম মাঠে ওড়ানো হতো সেই পরিমাণ ঘুড়ি কিন্তু এখন আর ছেলে মেয়েরা ওড়ায় না। ছেলেরা, মূলত মেয়েরা ওড়াতো না, ছেলেরা। তো এখন আর ততটা দেখা যায় না। পুকুরে মাছ ধরতে নামলে এই ঝোপ জঙ্গলের ভিতরে সব ঢুকে যায়, এই ফাঁকা জায়গাতে ঘা দিলে, যে কারণে এই পুকুর থেকে মাছ ধরা যায় না, একেবারে ছেঁচেই ধরতে হবে। এই পুকুরে পাঁকও কম আছে। বাবা ওদিকে পাম্পের পাশে বসে আছে, পাম্পটা চালাবে বলে। দিনের বেলা গরম থাকে বলে দিনের বেলা চালানো হয় না, রাত্রেবেলা চালানো হয়। প্রায় সারা রাত ওই 3টে পর্যন্ত পাম্প চলে। মুগ ডাল দেখুন কি পরিমাণ পেকেছে, পুরো গাছের ডাল সব পেকে গেছে, কালো হয়ে গেছে। গাছে আর কাঁচা ডাল নেই, প্রায় সব পাকা। সুস্মিতা ওদিকে চেয়ার নিয়ে বসে গেছে বিকালবেলা। ও আর মাঠের দিকে আর নামতে পারে না এখন। দাদু কি নিয়ে যাচ্ছ, মিষ্টি নাকি? ভেন্ডি বাড়ি বাড়ি সাপ্লাই দিচ্ছে। কি হোম ডেলিভারি দিচ্ছে নাকি? ভালো। বলে কি বিশাল ঘুড়ি। সূর্য অস্তা চলে। সকাল থেকে কারেন্ট নেই, এবার জল ছিল না। এখন এই বিকালে একটু আগে জল এসছে, ওই জন্য প্রচুর লোকের চাপ, আর ওই গিয়ে সব দেরি হয়ে যাচ্ছে। তো বলছি একবারে অত নিয়ে আসার কি আছে, রাতটা চললে কালকে আবার নিয়ে আসলে হয়ে যেত। ও মা, মা পাম্প সেটটা চালাতে হবে, ওখানে জল বাগানে দেবো। জলটা নিয়ে এলাম, ও দুটো কলসি নিয়ে গেছে, ওরা আনতে আর রাতেই যাবে, আর ও বাড়ি যাবে। তাই দুজন দুটো নিয়ে যায়, নিলে ও তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। এবারে বেরোবো একটু বাজারের দিকে। আর আজকে পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।